আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। স্বৈরাচারের সহযোগীরা নির্বাচন বানচাল করতে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। অপর এক বৈঠকে বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এদিকে আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আসন্ন নির্বাচন বানচালে সাবেক স্বৈরাচার রেজিম এখনও তৎপর বলে উল্লেখ করেন তিনি। এদিন এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানেও যোগ দেন ডক্টর ইউনূস। এ সময় ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি, করেন ভারতের তীব্র সমালোচনা। একই দিন নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এ সংক্রান্ত সব এজেন্ডা সমর্থন করে বাংলাদেশ। বাংলাদেশ দৃঢ়ভাবে যুবদের জন্য বিশ্ব কর্মসূচি, ভবিষ্যতের জন্য চুক্তি, জাতিসংঘের যুব নীতি ২০৩০ এবং যুব শান্তি ও নিরাপত্তা এজেন্ডাকে সমর্থন করে। আমরা একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছি। এর ফলে যুবরা চাকরি প্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবে। আমরা স্বাধীন সংস্কার কমিশনগুলোতে যুব অংশগ্রহণ নিশ্চিত করেছি এবং একটি জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করেছি। পরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত নৈশভোজে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্ব অপরিসীম। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হবে। এদিকে আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেবেন প্রধান উপদেষ্টা। সূচি অনুযায়ী নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। দিনের ১০ম বক্তা হিসেবে বক্তৃতা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ। ভবিষ্যৎ সরকার যেই হোক, খাতটি প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই হবে। তিনি অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এ আলোচনায় জামায়াত ও এনসিপির নেতারাও অংশ নেন। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে শ্রম আইন, শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পোশাক খাতকে এগিয়ে নিতে হবে। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। এই খাতের বিকাশ ও টেকসই উন্নয়নে যে কোনো ভবিষ্যৎ সরকারকে অগ্রাধিকার দিতে হবে। শ্রম খাতে সংস্কার এবং আইএলওর প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগও প্রশংসনীয়। জামাতে ইসলামী ও এনসিপি নেতারা আলোচনায় অংশ নিয়ে শ্রম খাত সংস্কার অব্যাহত রাখার প্রতি ঐকমত্য প্রকাশ করেন। আমাদের দলের অনেক সদস্যই সরাসরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এই খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে আমাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন রয়েছে। আমরা নির্বাচিত হলে এই সংস্কারকে আরও এগিয়ে নেব। রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখন আমি মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আহতদের চিকিৎসায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও অনিরাপদ কাজের পরিবেশের চরম পরিণতি আমরা নিজের চোখে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে। জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে আলোচনা করেন বক্তারা। রুদ্র রফিক, আরটিভি।
বিএনপি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, যার প্রমাণ উত্তরার দিয়াবাড়ি খাল। ইতিমধ্যে খালটির 2.5 কিলোমিটার এলাকা পরিষ্কার করেছে নেতাকর্মীরা। সকালে রাজধানীর উত্তরায় মাসব্যাপী খাল খনন ও পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতারা। চলতি মাসের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। খাল পরিষ্কার শেষে দুই পাশে গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হবে বলেও জানান বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপি সরকার গঠন করলেও খাল পরিষ্কার কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি ওইরকম হয়তো আমরা 1-2 দিন হয়তো লাঠি দিয়ে বা কিছু দিয়ে কচুরি বানা উঠে চলে যেতাম। আপনি এইখানে 2-2.5 কিলোমিটার লেক প্রায় 80% কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা এখানে বড় বড় গাছ লাগাতে চাচ্ছি, দেখে যাতে সারা দেশের নেতাকর্মীরা এভাবেই কাজগুলো তাদের উপলব্ধি থেকে, দেশের প্রতি ভালোবাসা থেকেই তারা করে। আমরা সেই চিন্তা থেকেই কাজ করছি। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন আর ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা সহ 5 দফা দাবিতে সকাল 11টায় হবিগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালনে বেলা 11টায় কুষ্টিয়া শহরের চৌরহাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখা শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। জামায়াতের পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সাথে জড়িতদের নির্বাচনী দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব AKM নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুল সামাদ সহ অন্যরা। আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে, এবং যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। 50 লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনার উদ্যোগ ইতিবাচক হলেও এর বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তারা। নির্বাচন কাজে যুক্ত নাগরিকদের ভোট নেয়ার উদ্যোগেরও প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। খান আলমের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 50 লাখ প্রবাসীকে ভোটার করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট পদ্ধতিতে নেওয়া হবে ভোট, ব্যয় হবে প্রায় 400 কোটি টাকা। প্রতি ভোটারের পেছনে ব্যয় গড়ে 700 টাকা। এরই মধ্যে 48 কোটি টাকা ব্যয়ে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। কমিশন বিভিন্ন সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখেছে 40টি দেশে প্রবাসীর সংখ্যা 1,40,00,000-এরও বেশি, যার 70% কাছে জাতীয় পরিচয়পত্র আছে। সেখান থেকেই 50 লাখ ভোটারের ধারণা নিয়েছে কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ, এমনটাই মনে করেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। যেখানে প্রবাসী ভোটিং আছে সেখানে ভোটার টার্নআউটও বেশিরভাগ ক্ষেত্রে খুব কম, হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া প্রায় সব দেশেই এই ভোটার টার্নআউট খুবই কম, 2 থেকে 3%। তো এই যে বাস্তবতা, এটা মাথায় রেখে প্রথমত নির্বাচন সংস্কার কমিশন এই প্রস্তাবটা দিয়েছিল যে প্রবাসী ভোটিংটা শুরু করা। ইলেকশন কমিশন সেই প্রস্তাব বিবেচনা নিয়ে কাজটা শুরু করেছে। এটার জন্য আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার এটা অনেক বড় সাহস, তারা অনেক বেশি ঝুঁকি নিচ্ছে একটা ভালো কাজ করার জন্য, তারা চ্যালেঞ্জ নিচ্ছে, এটা সাধুবাদ পাওয়ার মতো কাজ। তবে নিরাপত্তা, সময় মতো ব্যালট পৌঁছানো, পরিচয় যাচাই ও রাজনৈতিক স্বচ্ছতা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে আমরা তো পোস্টাল ভোটিং দিয়ে যাচ্ছি, এই প্রক্রিয়ার মধ্যে কি কি চ্যালেঞ্জ আছে? আপনি ধরেন যে সময় মতো ব্যালট পেপার পৌঁছানো, ফেরত আনা,
তারপরে ভোটারদেরকে এই বিষয়ে উৎসাহিত করা, অর্থাৎ ভোটার এবং সিভিক এডুকেশন প্রোগ্রাম করা, এই কাজগুলো কমিশনকে যথাযথভাবে করতে হবে। তাহলে হয়তো এই কাজটা করা সম্ভব হবে। যারা ভোটার তাদেরকে আপনি সঠিকভাবে ভোট দিতে দিলেন না, আমরা যে ভোট চুরিটা করি আর কি। তো সেই ক্ষেত্রে যদি এই 50 লাখ ভোট কীভাবে ব্যবহৃত হয় এবং তাদের ভোটাধিকার নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ভোটাধিকার সঠিক জায়গায় দেওয়ার জন্য তাদের চয়েস মতো দেওয়ার সুযোগ দেওয়া ক্ষেত্রেও নির্বাচন কমিশনকে ভাবতে হবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটের আওতায় আনার উদ্যোগেরও প্রশংসা করেছেন তারা। খান আলামিন, RTV, ঢাকা। ঘোষণার আগেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে সয়াবিন তেলের দাম। কিছুটা কমলেও এখনও চড়া বেশিরভাগ সবজি। মাছ, মাংস, ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম রয়েছে আগের মতোই। মোহাম্মদ সাইমের রিপোর্টে থাকছে বিস্তারিত। আগের সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগই বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 180 টাকায়। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। ভোক্তাদের জন্য যথেষ্ট প্রেরণাদায়ক আর কি। আমাদের সামর্থ্যের বাইরে আমরা পারতেছি না ভাই। আর কি অবস্থা, গাজর হইলো 100 টাকা, বেগুন হইলো 80 টাকা, আর ওটা হইলো 160 টাকা কেজি। পুরো ঈদে পর্বে হু করে 1 কেজিতে মনে করেন 8 টাকা 10 টাকা কেজিতে বাড়ছে। ওই বাড়ছে যে ওই বাড়াতে আসলে প্রায় 2 মাসের মতো, কমে নেই। এদিকে সরকার ও ব্যবসায়ীদের বৈঠকে দাম নির্ধারণ না হলেও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের ভোজ্য তেলের দাম। 5 টাকা করে বাসে। আমরা পাম তেল আগে 165 ছিল, এখন 170 করে বিক্রি করতেছি। আর সয়াবিন 185 ছিল, 190 টাকা বিক্রি করতেছি। এদিকে তেলের দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারাও। কারাই দামটা বাড়িয়েছে সঠিক আমরা জানি না, আমরা কিনা আনি এই দামে বা এরকম বেশি আমরা। মাছ, মাংস, মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। মোহাম্মদ সাইম, RTV, ঢাকা। 3 দিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে কমেছে দেশি পেঁয়াজ ও ভারতীয় কাঁচামরিচের দাম। দেশি পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 60 টাকা এবং ভারত থেকে আসা কাঁচামরিচ কেজি প্রতি 20 টাকা কমে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বৃদ্ধি এবং ক্রেতা সংকটের কারণেই কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। এদিকে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরলেও বাজার ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। বাসা ভাড়া নিতে এসে অভিনব কায়দায় রাজধানীর একাধিক এলাকায় মোবাইল চুরি চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে বাসাবো এলাকায় চুরি করতে গিয়ে তাদের আটক করে পুলিশ। চুরি যাওয়া পণ্য ফিরে পাওয়া সহ সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগীদের। আর নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ পুলিশের। সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইমের রিপোর্ট। 19 সেপ্টেম্বর 2025 বেলা 11:15 কাঁঠালবাগান এলাকার একটি বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরে 2 নারী একটি বাসায় প্রবেশ করছে, আবার কিছুক্ষণ পর বেরিয়ে যান। ঠিক আধা ঘন্টা পর ওই 2 নারীকে একই কাজ করতে দেখা যায় ধানমন্ডি 5 নম্বর রোডের আরেকটি বাসায়। ধানমন্ডির বাসিন্দা জানান 2 নারীর একজন তার সঙ্গে কথা বলতে থাকেন, আরেকজন মোবাইল চুরি করে নেয়। এমনকি এ নিয়ে পুলিশের পরিচয় দিয়ে ফেরত দেওয়ার কথা বলে দাবি করা হয় টাকা। 2 জন মানুষ আমার 2 পাশেই ছিল। আমি আসলে ওই মেয়ের সাথে কথা বলা অবস্থায় সে কিভাবে যে চার্জটা খুলে ফেলছে আমি তো আসলে এটা খেয়াল করতে পারিনি। আমাকে বলেছে যে চিটাগং থানা থেকে বলছে আপনার ফোনটা উদ্ধার করা গেছে। বললো যে আপনার অ্যাড্রেসে আমরা ফোনটা আজকে পাঠিয়ে দিব, তো আমাদের কিছু খরচ হয়েছে। তো ওনারা আমার কাছে 15,000 টাকা দাবি করে, তারপর নেগোসিয়েট করে 10,000 টাকায় রাজি হয়, তাহলে তারা আমার ফোন পাঠাবে এইভাবে বলে। ধানমন্ডির ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে দুপুরে বাসাবো এলাকায় চোর চক্রের 2 সদস্যকে আটক করে সবুজবাগ থানায় দেন বাড়ি মালিক জহিরউদ্দিন। প্রথম আলোর উষা আপু নামে এক আপু, উনি আমাকে SMS করলো যে ওনার বাসার সিসিটিভির ফুটেজ যে এইটা কিনা। পরে দেখলাম যে হ্যাঁ এরাই। তো আজকে হঠাৎ আপু ফোন দিল, ওনারা নাকি কি একটা মাধ্যমে ধরছে। পুলিশ জানায় এ ঘটনায় সবুজবাগ সহ একাধিক থানায় মামলা হয়েছে। ভিডিও ফুটেজটা ওই যে ওয়েবসাইট থেকে তারা ওই ডাউনলোড করে দেখলো, দেখার পরে দেখলো যে ওই চোরের সাথে এই চোরের মিল আছে।
সেই জন্যই তাদের সন্দেহটা আরো ঘনীভূত হয়। পরবর্তীতে তারাই থানায় সংবাদ দেয়। সংবাদের ভিত্তিতে আমরা পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে এই মহিলা দুজনকে আমাদের হেফাজতে নিই। অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দেওয়ার আগে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ ডিএমপির। যদি এবং বাসা ভাড়া কাউকে দেওয়া হয় সেক্ষেত্রেও তাদের এনআইডি কার্ড, ছবি এবং তাদের পূর্ণাঙ্গ বৃত্তান্ত সংগ্রহ করার জন্য। মোহাম্মদ সায়েম, RTV। সারা দেশে এবার মোট ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। সকালে রাজধানীর আজিমপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। তিনি বলেন, শুধু ঢাকা মহানগরে পূজা হবে ২৫৯টি মণ্ডপে। তবে পূজা প্রস্তুতির মধ্যে দেশের ১৩টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে জানায় পূজা উদযাপন পরিষদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তারা। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। একই সঙ্গে বলতে চাই, দুর্বৃত্তদের বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে আমরা দেখতে চাই। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। রং তুলির আঁচড় দিয়ে প্রতিমা সাজানো, আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও আয়োজকরা। পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। উৎসবকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। একদিকে প্রতিমার গায়ে রং তুলির আঁচড়, অন্যদিকে চলছে মন্দিরের প্যান্ডেল ও তোরণ নির্মাণ। ময়মনসিংহের ভালুকায় এবার 62টি মন্দিরে প্রতিমা তৈরি হচ্ছে। ইতোমধ্যে মাটির কাজ শেষ করে এখন চলছে রং ও সাজসজ্জা। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়া ও মজুরি কম থাকায় বিপাকে পড়েছেন কারিগররা। প্রত্যেক বছর দুর্গাপূজা আসলে মনে খুব আনন্দ লাগে যে একসাথে কাজ কাম করবো এবং ভালো ভালো মূর্তি বানাবো। মূর্তিগুলো যাতে সুন্দর হয়, মানুষ যাতে দেখে আনন্দ পায়। অনেক সুন্দরভাবে কাজ কাম করি, কিন্তু ওই রকম ধরনের কোনো মজুরি পাই না। পটুয়াখালীতে 188টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। উৎসবের নানা আয়োজনে ব্যস্ত শিল্পীরা। আমরা মায়ের কাজ করে অত্যন্ত আনন্দের সাথে আমরা কাজ করতেছি। আমাদের কাজ প্রায় সমাপ্ত পথে। আমাদের কাজ হয়তো আজকে রাতের মধ্যে কাজটা আমরা সম্পন্ন করব। সাতক্ষীরায় পাটের আঁশ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা ব্যাপক সাড়া ফেলেছে। এবছর সাতক্ষীরায় মোট 588টি মণ্ডপে দুর্গাপূজা হবে। ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কলারোয়াতে এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাট দিয়ে একটি প্রতিমা তৈরি করা হয়েছে। এটি এবার কলারোয়ার মূল আকর্ষণ এবং বিশেষ করে সাতক্ষীরারও এটি একটি অন্যতম আকর্ষণ। বান্দরবানে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপগুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এবছর জেলায় 32টি পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আমাদের ডিএসবির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। একটা কমিটি গঠন করেছি প্রত্যেকটি থানা ভিত্তিক। যে কোনো বিষয়ে যদি কোনো গুজব বা অন্য কিছু থাকে, এটা আমরা সামগ্রিকভাবে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আমরা এটা আপনাদেরকে তথ্য দেব। উৎসবমুখর পরিবেশে দেবী দুর্গার আরাধনা করবেন ভক্তরা। আবরার মাহি, RTV। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। এমন পরিস্থিতিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চলতি বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 188 জনে। এই মাসে মৃত্যু হয়েছে 66 জনের, যা এই বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু। কেবল এই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 13,000 জন। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে 44,473 জনে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়াতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কতদিন বাস মালিক পক্ষের এই অবরোধ চলবে কেউই সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। তবে বাস মালিক কর্তৃপক্ষ জানান সমাধান না হওয়া পর্যন্ত তারা মালিকরা নিজেদের বাস বন্ধ রাখবেন। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। ঢাকাগামী কিছু যাত্রী এক জেলা থেকে আরেক জেলায় ভেঙে ভেঙে ঢাকা পৌঁছানোর চেষ্টা করছেন। এতে করে যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে, সময়ও অপচয় হচ্ছে তাদের। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটের বাস চলাচল বন্ধ থাকবে। গাড়ি সারাদিন চলছে, হুট করে রাত্রে জানতে পারলাম গাড়ি বন্ধ। কেন, কি কারণে, কি সমস্যা, এটা আসলে আমি নিজেও জানি না। বাস বন্ধ আর কি, ঢাকা যাওয়ার জন্য আসছিলাম, আসার পরে জানতে পারতেছি এরকম সমস্যা। কারণ কীভাবে ঢাকা যাবো সেটার বুঝতে পারতেছি না আর কি। লোকাল গাড়ি আছে, ভিআইপি গাড়িগুলো ভাড়া চাই দ্বিগুণ। আমাদের লোকাল গাড়িতে যেতে অনেক কষ্ট হয়। হঠাৎ করে জানাইলো বাস বন্ধ হয়ে গেছে, যার জন্য। দর্শক, এই বিষয়ে আরও জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, বাস চলাচল বন্ধে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? এছাড়া অচল অবস্থা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। যেমনটি আপনি বলছিলেন, আবারও দ্বিতীয় মেয়াদে মালিক শ্রমিক দ্বন্দ্বে কিন্তু নাটোর, রাজশাহী, চাপাই থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে মালিক পক্ষরা। গত 22 এবং 23 তারিখে বাস চালক, সুপারভাইজার এবং হেল্পারদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কিন্তু তাদের কর্মবিরতি ঘোষণা করেছিল। সেই সুবাদে কিন্তু নাটোর থেকে কোনো গাড়ি, ভিআইপি গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে 23 তারিখ বিকেলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার যে শ্রমিক নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে মালিক পক্ষ ঢাকা একটি বৈঠক করেছিলেন বিকেল 3টায়। সেই বৈঠক থেকে বার্তা দেওয়া হয়েছিল শ্রমিকদেরকে যে তাদের বেতন বৃদ্ধি করা হবে। সেই সুবাদে কিন্তু 23 তারিখ বিকেলের পর থেকে শ্রমিকেরা তাদের কর্মবিরতি তুলে নিয়েছিল এবং 25 তারিখ থেকে এই নতুন বেতন কাঠামোর যে কথা ছিল সেটা যোগ হবে বলে শ্রমিকদেরকে জানানো হয়েছিল। সেই সুবাদে ধারাবাহিকতায় কিন্তু শ্রমিকদের 25 তারিখ থেকে নতুন বেতন কাঠামো তাদের কর্মে জীবনে ফিরে যাওয়ার কথা রয়েছিল। কিন্তু হঠাৎ করে গতকাল রাত 10টার দিকে মালিক পক্ষরা শ্রমিকদেরকে জানিয়ে দেয় যে তারা নতুন বেতনে তাদেরকে কাজ করাবেন না। এই বলে তারা কিন্তু মালিক পক্ষের যে ভিআইপি গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তারা বন্ধ করে দেয় এবং তাদের গ্যারেজে হেফাজতে রাখেন। এই জন্য কিন্তু হঠাৎ করে দ্বিতীয়বার এই অবরোধের ধর্মঘট এবং অবরোধের কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী সাধারণকে। জি কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।